মৃত্যুর আগে একটা অদ্ভুত গন্ধ আসে। সবাই সেটা টের পায় না, কিন্তু যেদিন তুমি পাবে সেদিন বুঝবে এই ঘরে আর তুমি একা নও। নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন অমর মিত্রের এখন মৃত্যুর ঘ্রাণ। আজ দ্বিতীয় পর্ব শুরু করি। 3। ফোন রেখে দিয়েছিল সুদামা ওপারের মানুষ কিছু আন্দাজ করার আগেই। বোধহয় আরও একটু কথা বলার ইচ্ছে ছিল সুহাসের। সুদামার সঙ্গে সুযোগ পেলেই আলাপ দীর্ঘ করতে চায় সে। বসের স্ত্রীকে খুশি রাখার নিয়মেই হয়তো। এটা লক্ষ্য না করে পারেনি সুদামা, কারণ যাই হোক সুহাস আলাপ থামাতে চায় না। হ্যাঁ, খুবই বিনীত। কৃষ্ণেন্দুই সুহাসের প্রশংসায় পঞ্চমুখ। সুহাস না থাকলে সে দম ফেলতে পারত না। তার অনেক কাজই তো সুহাস করে দেয়, যোগ্য সহকারী। সেই যোগ্য সহকারী কৃষ্ণেন্দুর মুখ থেকে বাক্য স্ফুরণের অপেক্ষাটুকুই করে, শুধু বাকিটা বুঝে নেয়। মাঝে মধ্যে সুদামাকে টেলিফোনে জানায় কৃষ্ণেন্দু দেরিতে ফিরবে, কাজে ফেঁসে গেছে তারা। এখনই বড় একটা রিপোর্ট পাঠাতে হবে বাইরে। কম্পিউটার রুমে কেরানির সঙ্গে বসে আছে সাহেব, কখন যে শেষ হবে। সে ফ্যাক্স করল, এখনই রিপোর্ট যাচ্ছে। কৃষ্ণেন্দু বলে সুহাস আন্দাজ করতে পারে চমৎকার, ফলে কাজ এগিয়ে থাকে। এখন এই সন্ধ্যায় রাজারামপুর থেকে সুহাস এবং অনিল বরণ ঘোষ চৌধুরীকে নিয়ে ফিরেছে কৃষ্ণেন্দু তার ফ্ল্যাটে। সারাদিন খুব পরিশ্রম গেছে, সন্ধ্যেতে রিল্যাক্স করবে। রাজারামপুরে 300 বিঘে জমি দখল করা হয়ে গেছে শেষ পর্যন্ত। হ্যাঁ, একেবারে নিঃশব্দে। গ্রামে কোনো মানুষ ছিল বলে ধরাও যায়নি। গ্রামের লোককে বারণ করা সত্ত্বেও ওরা জমিতে ধান রুয়ে দিয়েছিল উচ্চ ফলনশীল। এই রকমই হচ্ছে গত বছর 1.5 ধরে। বারবার বারণ করা হচ্ছে গ্রামের মানুষকে জমিতে ফসল না ফলাতে, কিন্তু নির্দেশ অমান্য করে রোয়া বোনার সিজনে মানুষ প্রতিবার নেমে পড়ছে জমিতে। জমিকে বিশ্রাম দিচ্ছে না। উচ্চ পর্যায়ে মিটিং করে জমি দখলের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে অনেক দিন। গ্যাস কোম্পানি জমির দামও জমা দিয়ে রেখেছে সরকারি কোষাগারে। সেই টাকাতেই ক্ষতিপূরণ ব্যবস্থা, সবই ঠিকঠাক, কিন্তু জমি দখলের তারিখই বদলে গেছে বারবার। জমি কখনো ফাঁকা থাকছে না। ফসল ভরা জমির দখল নেওয়া একটু সমস্যার, তাতে প্রতিক্রিয়া খারাপ হওয়ার সম্ভাবনা। সেই সুযোগটিই নিয়েছে রাজারামপুরের মানুষ। ফসল ফলানোর প্রক্রিয়া কখনো থামিয়ে রাখেনি তারা। বীজতলা তৈরি, ধান বোনা, ধান রোয়া, এই সব ক্রিয়াকর্মগুলিকে ব্যবহার করছে জমি রক্ষার জন্য। অথচ ধান বোনা রোয়ার অধিকারের জন্যই তো মানুষ জমি রক্ষার লড়াইয়ে সামিল হয়। চিরকাল তাই হয়েছে। যাবতীয় কৃষক আন্দোলন, জমি দখলের আন্দোলন তো ফসল ফলানোর অধিকার অর্জনের জন্য। এখানে জমির অধিকার কায়েম রাখার জন্য রোয়া বোনা চলেছে। গত সিজনে বারণ করা হলো চাষিদের জমিতে নামতে, রোয়া বোনা করতে। নোটিশ করে দেওয়া হলো জমির পজেশন নেওয়ার তারিখ জানিয়ে। কিন্তু চাষিরা জমিতে আগে ভাগে নেমে পড়ে চাষ করে দিল। চাষের জল তো ওই এলাকায় সহজলভ্য। রাজারামপুরের গা দিয়ে 30 বছর আগে কাটা ইরিগেশন ক্যানেল। সেই ক্যানেল জল দেয় প্রচুর। সেই জলই জমির প্রকৃতি বদলে দিয়েছে। 1 ফসলি থেকে 2 ফসলি, 2 বার ফসল করেও তৃতীয়বারের চাষে গত 1.5 বছর ধরে ব্যাপক মানুষ সামিল হয়ে পড়েছে। 2 বার ধান, 1 বার নানান সবজি, কলাই ফসল দিয়েই তারা জমির দখল কায়েম রাখতে চেষ্টা করছে। এছাড়া আর কোনো উপায় খুঁজে পাচ্ছে না। ভূমি রক্ষার জন্য আন্দোলন গড়ে তুলতে চেষ্টা করেছিল কিছু মানুষ। কিছু রাজনৈতিক সমর্থকবিহীন আন্দোলন এগোতে পারেনি। আর আন্দোলনের নেতাদের খুব সহজেই গ্যাস কোম্পানি কিনে নিতে পেরেছে ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে। বটলিং প্ল্যান্ট মানে তো শুধুই তাই নয়, আরও ছোট ছোট শিল্প গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হবে এ দিয়ে।
রোজগারের নানান রকম পথ খুলে যাবে, গ্যাস ডিলারশিপ, কন্ট্রাক্টরি সম্ভাবনা অনেক। আন্দোলন ভেঙে গেল বটে, কিন্তু গ্রামের মানুষের নিঃশব্দ প্রতিরোধ বন্ধ হলো না। কতবার যে মিটিং হলো, তারিখ ঠিক হলো জমি দখলের, কিন্তু ফসলের প্রতিরোধে তারিখ বদলে যায় বারবার। শেষে পুলিশের তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল ক্যানেলের জল বন্ধ করে দেওয়ার। 6 মাসের জন্য রাজারামপুর ইরিগেশন ক্যানেলের জলপ্রবাহ বন্ধ থাকুক। তা সম্ভব নয়, কেননা ওই ক্যানাল তো শুধু 300 বিঘেতে জল দেয় না, বিস্তীর্ণ এলাকাকে সবুজ করেছে ওই ক্যানালের জল, যা হুগলি নদী থেকে আসে। গ্রামের মানুষ নিশ্চুপে তাদের কাজ করে যাচ্ছিল। জমির লড়াই চলছিল গোপনে। এবারও ধান কাটা হয়েছিল ডিসেম্বরে, তারপর আবার জানানো হয়েছিল নোটিশ করা জমিতে যেন ফসল না রোপণ করে চাষিরা। জানুয়ারি মাসে প্রশাসন অন্য বিষয়ে ব্যস্ত থাকে, পুলিশ পাওয়া সম্ভব হয় না। সরকারি কর্মীও অপ্রতুল হয়ে ওঠে সাগর মেলার কারণে। সেই সুযোগ নিয়েছে গ্রামের মানুষ। সুতরাং শেষ অবধি নতুন রোয়া ধান সমেত জমি দখল করা হলো। চাষিদের ফসলের জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে। এলপিজি সংস্থা আর দেরি করতে রাজি হচ্ছিল না। ফসল সমেত জমি দখল করতে যে হাঙ্গামার কথা আন্দাজ করে প্রায় 6 রাইফেলধারী নামানো হয়েছিল আজ, তাদের রাইফেলের একটি গুলিও খরচ করতে হয়নি। সুদামাকে সব জানতে হচ্ছে এক একজনের মুখ থেকে। সে এখন এই মুহূর্তে ব্যালকনিতে, চেয়ার ঘড়িয়ে 3 পুরুষের দিকে তাকিয়ে। সুহাসের চোখ তার চোখে। সুহাস মদ্যপান করে না, করলেও বড়জোর 1 পেগ। অভ্যাসটা তাকে ধরাচ্ছে কৃষ্ণেন্দু। অন্য দুজন তো রীতিমতো অভ্যাসের দাস। সুহাস বলল, ম্যাডাম ফোনটা রেখে দিলেন তখন? সুদামা কিছু বলল না সঙ্গে সঙ্গে, একটু সময় নিয়ে বলল, জেনে গেলাম তো। আবার কি? আপনাদের অফিসের কাজে আমার কোনো কৌতূহল নেই। সুহাস চুপ করে যায়। সুদামা চেয়ার ঘুরিয়ে বাইরের অন্ধকারে তাকিয়ে। এখন এই লবণ হ্রদ উপনগরীতে ফুল ফোটে অনেক। মার্চের সন্ধে চমৎকার। পথে বেরোলেই দুপাশে কাঠ গোলাপের গাছ ফুটফুটে সাদা পাখির মতো ফুলে ভরে গেছে। একবার বাইকার পুরুলিয়া যাওয়ার পথে আচমকা গাড়ি বিগড়েছিল বাঁকুড়ার কোনো এক গ্রামের কাছে। পথের ধারে মস্ত তেঁতুল গাছে বিকেলে হাজার বক। গাছ সাদা হয়েছিল। অবাক হয়ে সেই আশ্চর্য বকের গাছ দেখেছিল সে। সন্ধে উপনগরীর আধা নির্জন পথের দুপাশে মাঝারি উচ্চতার অনেক হাত ছড়ানো হাত বাঁকানো কাঠ গোলাপের গাছ দেখলে সেই স্মৃতি ঘুরে আসে। ফুল নয়, যেন সাদা পাখি এসে বসে আছে ডালে ডালে। কত রকম গন্ধ এখন হাওয়ায়। নিম, কাঠগোলাপ, আচমকা আম মুকুল। ব্যালকনিতে দাঁড়ালে সব টের পাওয়া যায়। সুহাসের কণ্ঠস্বরে সুদামা উৎকর্ণ হল। কি বলছে? সুহাস বলছে, ওই জমি না দেখানোই ঠিক ছিল। গ্রিন দেখেই ওদের পছন্দ হলো, অথচ গ্রিন তো নষ্ট করবেই। জমিটা কি দোষ করল? প্রশ্ন অনিল বরণের। ওদের তো জমি দরকার, গ্রিন নয়, সুহাস বলে। অনিল বরণ বিরক্ত হল। ভ্যাকান্ট ল্যান্ড, ফেলো ল্যান্ড তুমি পাবে কোথায়? সার্চ করতে পারতাম, দেখলাম আর দিয়ে দিলাম, এটা ঠিক নয়, সুহাস বলে। অনিল বরণ আচমকা হেসে ওঠে। তুমি যেমন। ও কৃষ্ণেন্দু, এ যে চাঁদের গায়ে চাঁদ, সোনার চাঁদ লেগেছে, আমি করব কি? সুহাস বলে, ঠাট্টার ব্যাপার নয় স্যার। আসলে এই কথা এতদিনে আমারও মনে হয়নি। আজ অনেক দিন বাদে রাজারামপুর গেলাম। আজ জমি পজেশন নেওয়া হলো। চাষির জমি চলে গেলে যে কি হয় আমি তো কিছুটা বুঝি। শিকড় এখনো ছেড়েনি। যখন প্রথম গিয়েছিলাম তখন হাই ইল্ডিং ক্রপ তোলা হয়ে গেছে। আমন ছিল না, চাষ হয়নি তখনও, ফাঁকা শুকনো মাঠ। আজ ক্রপ দেখে কি যে হলো। কি হলো? অনিল বরণ মোটা গোঁফের ফাঁকে হাসে। কি হলো বলো?
ফসল দেখলে আপনার ভালো লাগে না? পাল্টা প্রশ্ন করল সুহাস। ফসল না ফসল ভরা জমি? অনিলবরণ জিজ্ঞেস করে। জমি, সুহাস উচ্চারণ করে। অনিলবরণ বলে, না, বরং মরুভূমি চমৎকার লাগে, পতিত লাল মাটির ডিহি, মাঠ। সুহাস বলে, আপনার সঙ্গে আমার মেলে না, কারুরই মেলে না। মেলে না কেননা সবাই একই রকমভাবে ভাবতে ভালোবাসে। আরে বাবা, ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা সেই 5 বছর বয়স থেকে শুনছি। এর ভেতরে নতুন কি আছে? মরুভূমিতে গেছো কখনো? সুহাস মাথা নাড়ে। তাহলে আর কি বুঝবে? এক ভয়ঙ্কর সৌন্দর্য, রোদে পুড়তে পুড়তে জল না পেয়ে মরেই গেলে হয়তো। তুমি ম্যাকেনাস গোল্ড দেখেছিলে? দেখেছিলাম বোধহয়, নিষ্পৃহে উত্তর দেয় সুহাস। চোরাবালিতে ডুবে মৃত্যু দেখেছিল? সুদামা অবাক হয়ে দুজনের কথোপকথন শুনছে। দেখছিল কিভাবে অনিলবরণ ফসল ভরা জমিকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছে। কোথায় রাজারামপুরের সবুজ কৃষিভূমি, কোথায় মরুভূমির বালি, চোরাবালি, মৃত্যু। চোরাবালিতে তলিয়ে যাওয়া সেই স্বর্ণ সন্ধানীর কথা শোনাচ্ছে অনিলবরণ। পারেও বটে মানুষটা, ঘুরে ফিরে তার নিজের পছন্দের দিকে চলে যাবেই। চোরাবালির ভেতরে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে স্বর্ণ সন্ধানীর দেহ। পা থেকে হাঁটু, হাঁটু থেকে কোমর, কোমর থেকে বুক। মানুষটি আঁকড়ে ধরতে চাইছে মাটি। মাটি মানেই তো বালি, চোরাবালি, তার কোনো ভার নেই। সরসর করে সরে যাচ্ছে হাত। মানুষটার চোখ মুখে ধীরে ধীরে ফুটে উঠছে আতঙ্ক। তার সহযাত্রী স্বর্ণ সন্ধানী, তিনি বোধহয় ছিলেন গ্রেগরি পেক, নিরাপদ দূরত্ব থেকে ছুঁড়ে দিচ্ছেন দড়ি। দড়ি হাতির নাগালে এসেও আসছে না। আস্তে আস্তে মানুষটি তলিয়ে গেল বালির ভেতরে। বালি আবার শান্ত, নিশ্চুপ, একেবারে নিরাপদ চেহারা নিয়ে পড়ে থাকলো মরুভূমির ভেতরে। অপেক্ষা করতে লাগলো আরেকটি শিকারের জন্য। আরেকটি মানুষের মরণ হয়ে পড়ে থাকলো হিলহিলে রোদ্দুর। সুহাস বলল, এসব আমার মনে আছে। তবে বোঝো, মৃত্যুর অমন চেহারা কি কখনো দেখেছ? যাচ্ছিল সোনার সন্ধানে, হারিয়ে গেল বালির ভেতরে। সুহাসের মুখখানি ফ্যাকাশে হয়ে গেছে। সে হাত তুলল। আমার ভালো লাগছে না এসব শুনতে। ভালো না লাগলে হবে? দেখো ভায়া, এসবই হলো রিয়েলিটি। আপনি থামুন। হা হা করে হাসে অনিলবরণ। বলে, গেল সোনার সন্ধানে, পেয়ে গেল মৃত্যুর সন্ধান। অবশ্য শেষ পর্যন্ত সবাই তো মরে না, কেউ কেউ মরে। যারা মরে তাদের মৃত্যু ওই রকম হয়, ভয়ঙ্কর সুন্দর। সুহাস বলে, আমি বলছিলাম গ্রিনের কথা, সবুজ ফসলের জমি যা আমরা আজ দখল করেছি। আমরা কি ঠিক করেছি ওই ইরিগেটেড জমি প্রজেক্টের জন্য অ্যাকোয়ার করে? অনিলবরণ বলে, বাজে কথা বলছো, তোমার নেশা হয়ে গেছে। না না, আমি ঠিক আছি। আমি বলছি গ্রিন। ঠিক নেই তুমি। অনিলবরণ ঢুলছে। তোমাকে দেখে মনে হচ্ছে স্বর্ণ সন্ধানী সোনার খোঁজে বেরিয়েছ। স্টপ ইট! সুহাস চিৎকার করে ওঠে। চুপ করুন মিস্টার ঘোষ চৌধুরী। অনিলবরণ হাসে। সুহাসের কাঁধে হাত রাখে, বিড়বিড় করে, আমি কিন্তু ভুল বলছি না। হ্যাঁ বলছেন। তাহলে বলছি। উদাসীন হয়ে যায় অনিলবরণ। সুহাস মুখ গম্ভীর করে টলতে থাকে, বিড়বিড় করতে থাকে। গ্রিনের মূল্য কে বুঝবে? যারা চাষবাস করেনি, ফসল ভর্তি জমির মর্ম বুঝতে ফসল ফলানোর কাজের সঙ্গে জড়িয়ে থাকতে হয়। সুহাস আপন মনে বকবক করতে থাকে। 4. সুদামা ক্রমশ কৌতূহলী হয়ে ওঠে সুহাসের প্রতি। 31-32-এর বীরভূমের এই যুবককে তার মনে হয় অতি সাধারণ, অফিস কর্তার পিছনে ঘুরঘুর করা আর 5টা চাকুরের একজন, যে বড় সাহেবের ফোন এলে ক্রমাগত স্যার স্যার, ইয়েস স্যার,
উচ্চারণ করে কৃষ্ণেন্দুর মতো, যে বড় কর্তার 5 ফরমাস খেটেও নিজের উন্নতির পথ প্রশস্ত করতে চায়। কিন্তু কি বলছে সেই সুহাস? ও বীরভূমের গ্রামের ছেলে, বাবা প্রাইমারি স্কুলের টিচার, ওদের চাষের জমি আছে 10 বিঘের মতো, প্রতি অঘ্রাণে ধান ওঠে না, 2টো ক্রপ ওদের জমিতে হয় না, ওখানে সেচের ব্যবস্থা নেই, সেচের সুফল পাওয়া 2 ফসলি জমি তারা আজ দখল করল। মন খারাপ হয়ে গেছে সুহাসের। এই সময়ে তাদের খয়রাসোল ব্লকের সব গ্রাম রোদে পড়ে, শুধুই পড়ে, জমির হাড় গোড় বেরিয়ে যায়, ধুলো ওড়ে শুধু। অনিলবরণ হাসে। হুইস্কি কিক করছে তোমাকে সুহাস? জমি বাদ দিয়ে গান গাও দেখি চাঁদের গায়ে। মাথা নাড়ে সুহাস। নো স্যার, আমার মনে পড়ছে চাষি বউটার কথা, কিষানি। ওই যে বলছিলাম, চাষিরাই বোঝে সবুজের মর্ম। হা হা করে হাসে অনিলবরণ। কিষানি, চাষি বউ, দারুণ বলেছে তো সুহাস। এত পুলিশ অফিসার গেল, মনে পড়ল শুধু চাষি বউকে। হ্যাঁ, বয়স অবশ্য কমই ছিল, সুন্দরী, স্বাস্থ্যবতী, কৃষিকর্ম নিপুণা। অনিলবরণ একটু ভোঁতা প্রকৃতির, নেশা করলে বেসামাল হয়, তার কথার আগল থাকে না কোনো। লোকটা কৃষ্ণেন্দুর সহকর্মী, এই ফ্ল্যাটে এসেছে অনেক, বউ নিয়েও এসেছে, কিন্তু সুদামার ওকে একদম পছন্দ হয় না। হৃদয়হীন মানুষ, অফিসেও নাকি খুব বদনাম ওর, কারোর সঙ্গেই ভালো করে কথা বলে না, সাবঅর্ডিনেট স্টাফরা তো খেপেই থাকে সর্বক্ষণ। ওর বউও নাকি ওকে ছেড়ে চলে গেছে। ওই রকম লোকের সঙ্গে কেউ সংসার করতে পারে? সারাক্ষণই খুন, জখম, মৃত্যু, রক্তপাত নিয়ে কথা বলে, রহস্য ঔপন্যাসিক অনিলবরণ। হা হা করে হাসে। অনিল বলল, চাষি বউটার জন্য কষ্ট হচ্ছে তোমার? আরে বাবা, বললে না কেন? পুলিশ দিয়ে তো তোলাই যেত আজ, থানায় ভরে দিতাম, তারপর তোমাকে সুযোগ দিতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলাপ করতে লকআপে ঢুকে। হা হা হা, তুমিই হলে আসল স্বর্ণ সন্ধানী। সোনাটা চিনেছ, চোরাবালিতে পড়া না পড়া তোমার ইচ্ছে। সুদামা অন্ধকারে সরে গেছে আরও। সে যদি আলোয় থাকে দরজার গোড়ায়, তো ওরা ইচ্ছে মতো আলাপ করতে পারবে না। তার কৌতূহল বাড়ছিল, সে আন্দাজ করছিল, করতে চেষ্টা করছিল, কি হয়েছে আজ, কে সেই চাষি বউ যাকে নিয়ে অনিলবরণের রসিকতা? কৃষ্ণেন্দুকে বলছে সুহাস। কৃষ্ণেন্দু ওই সামান্য ঘটনাটির কথা জানে না, সে তখন ওই স্পটে উপস্থিত ছিল না, উপস্থিত থাকার কথাও ছিল না তার। সে ছিল রাস্তার ধারে একটি ক্লাব ঘরে এলপিজি সংস্থার কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠকে ব্যস্ত। 2-একটা প্রয়োজনীয় বিনিময়, সামান্য সময় খোশ গল্প ইত্যাদিতে মগ্ন। আজ তো গ্রামের মানুষকে ঘরেই রেখে দিয়েছিল পুলিশ প্রশাসন। ভোরবেলায় রাজারামপুর গ্রামে রাইফেলধারীরা নেমে গিয়েছিল। ওই গ্রামে যত পুরুষ মানুষ ছিল তার 10 গুণ ছিল রাইফেলধারী, টিয়ার গ্যাস, লাঠি, ঢাল সমেত পুলিশ। সাবধানতার কোনো ত্রুটি ছিল না। অত উর্দি রাইফেল দেখে পুরুষ মানুষরা ঘর থেকে বেরোয়নি। পাড়ার মুখে মুখে, রাস্তার প্রতিটি বাঁকে, ঝোপে ঝাড়েও পুলিশ বসিয়ে দিয়েছিল প্রশাসন। এইভাবেই হয়ে থাকে। মানুষের বেরোনোর সব পথ বন্ধ করে গ্রাম জনবিরল করে দেওয়া হয়েছিল। আগে কতকগুলি জোনে ভাগ করে ফেলা হয়েছিল গোটা বসতিকে, সেইভাবে পাহারা বসানো হয়েছিল। একটা মানুষও বেরোয়নি। 2-একজন বৃদ্ধ প্রশ্ন করতে এলেই তাদের ঝটপট করে সরিয়ে দিয়েছিল রাইফেলধারীরা চোখ রাঙিয়ে। কিন্তু এত সতর্কতার ভিতরেও মাঠে চলে গিয়েছিল 2-4 জন। তাদেরও সরিয়ে দিতে অসুবিধে হয়নি। অসুবিধে হয়েছিল এক চাষি বউয়ের বেলায়। পুরুষ মানুষ ঘরে, সে বেরিয়েছিল। রাইফেলধারীদের নজর এড়িয়ে আড়াল আবডাল দিয়ে রোয়া জমিতে গিয়ে দাঁড়িয়েছিল। তার হয়তো ক্ষীণ আশা ছিল, জমিতে যখন ধান, জমি দখল করবে না গ্যাস কোম্পানি। জমির ধানই জমিকে তো রক্ষা করেছে এত দিন, এবারও তাই হবে। এইভাবেই যেন জমি চিরকাল রক্ষা করা যাবে। ধান কাটা পর্যন্ত সময় দেবে, ধান কাটার পর আবার ফসল ফলানোর আয়োজন করে পিছিয়ে দেওয়া যাবে অধিগ্রহণের দিন। কিন্তু তা যখন হচ্ছে না,
শাল খুঁটি পোতা হয়ে যাচ্ছে জমির সীমায়, তখন বউটি জমির আলে বসে পড়েছিল। একটু গলা তুলে বলেছিল, কাঁচা ধান যেন নষ্ট না করে পুলিশ, জমিতে যেন না নামে মজুররা, যারা শাল খুঁটি কাঁধে নিয়ে সার্ভে পার্টির পিছনে পিছনে হাঁটছিল। কিন্তু কথা হলো এই, মেয়ে মানুষটা এলো কি করে এত দূর? চাষ করতে কে বলেছিল তাকে? পুলিশের কথা হলো এই রকম। সুহাস বলছে, মানুষের কৃষিকর্মের অভ্যাস তো বহুকালের। মানুষ তো অভ্যাসে চাষ করে। আকাশে মেঘ উঠলে সবচেয়ে খুশি হয় কে? আকাশের পাখি, গাছ আর চাষি মানুষ। পুলিশ খুব খারাপ ব্যবহার করছে ওই বউটির সঙ্গে, অশ্লীল ভাষায় তাকে গালিগালাজ করেছিল। কিরকম না, এক রাইফেলধারী কনস্টেবল প্রথমে বলল, উঠে যান জমি থেকে, ক্রপ কম্পেনসেশন তো দেবে, আমাদের কাজে বাধা দেবেন না। বউটি শোনেনি, তার বয়স কম, তার রাগও তাই বেশি, তেজেই বলেছিল, তার জমি বাদ দিয়ে দিক বাবুরা, ধান নষ্ট করে যেন কোনো কাজ না হয়। তখন পুলিশ ভয় পাওয়ালো বউটিকে। ভয় দেখানো প্রয়োজন ছিল, না হলে সে জমি থেকে উঠতই না। এক রাইফেলধারী বলেছিল, যদি জমি থেকে না ওঠে সে, তবে তুলে নিয়ে গিয়ে লকআপে ভরে কেসে ঝুলিয়ে দেবে। আর একজন আরেকটু বাড়িয়ে বলল, তাতে 6 মাস জেল, 10,000 টাকা জরিমানা। চোখ রাঙানো তৃতীয় রাইফেলধারী গর্জে উঠেছিল, যা ভাগ, লকআপে চোর ছাচোরের সঙ্গে, গুন্ডা বদমাশের সঙ্গে যদি সারা রাত্রি থাকিস তো কি হতে পারে জানিস? বেটা ছেলেদের ঘরে থাকবি রাতভর। অনিল বরণের মুখে কোনো প্রতিক্রিয়া নেই। বলল, ঠিকই তো বলেছে, মেয়ে ছেলের জন্য যদি আলাদা লকআপ না থাকে তো কোথায় রাখবে? দারোগা বাবুর ঘরে? সুহাস বলল, কথাগুলো বলাই তো ঠিক নয়। কোনো মহিলাকে সন্ধ্যের পর থানা আটকে রাখতে পারে না। আর কথাগুলো খুব খারাপভাবে বলেছিল স্যার। অনিল বরণ নিশ্চুপে মদ্যপান করে। বলল, তুমি একেবারে বাচ্চা, পুলিশকে ভয় না দেখালে চলে? আরে বাবা, গায়ে তো হাত দেয়নি, আঁচল ধরে তো টানেনি। আর মেয়েটাই বা কি রকম, অত পুলিশের ভেতর চলে গেল, ভয় করল না? বাহ, জমিটা তো তার। হা হা করে হাসে অনিল বরণ। জমি আমাদের, মানে গভর্নমেন্টের। আমরা ইচ্ছে হলেই নিয়ে নেব। স্টেট প্রয়োজন হলে সব কিছু করতে পারে, মানুষ মারতে পারে, মানুষকে ভিটে মাটি থেকে উচ্ছেদ করতে পারে। ওর স্বামী বা কিরকম, বউকে পাঠিয়ে দিল পুলিশের ভিতর, জানে না পুলিশ কোনো সুবোধ বালক নয়। সুহাস বিড়বিড় করে, আমরা ওই রকম ক্লাস ল্যান্ড না নিতেই পারতাম। কি চমৎকার ফসল হয়। দেখুন স্যার, চাষিরাই এদেশে একমাত্র কাজ করে, সময়ের কাজ সময়ে করে। শ্রাবণে, অঘ্রাণে, বৈশাখে, জ্যৈষ্ঠে তারা ধান রোয়া, ধান কাটা বন্ধ রেখে ঘরে বসে তাস খেলে না, সিনেমার নায়িকার শরীর নিয়ে গল্প করে না, রহস্য উপন্যাসের খুনের বিচিত্র উপায় নিয়ে ভাবেও না। দে আর ডিসিপ্লিনড, পাংচুয়াল, লেবারিয়াস। অনিল বরণ ঈষৎ ঝুঁকে পড়েছে নেশার টানে। মাথাটা তুলে বলল, রহস্য উপন্যাসে খুনের উপায়? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল? ওটা কোনো কাজ নয়। তুমি কি জানো মার্ডার ইজ অ্যান আর্ট? মূর্তি মার্ডার সম্পর্কে কি জানো? জানো মানুষের ভেতরের সবচেয়ে প্রখর দুটো ইনস্টিংক্ট, সেক্স অ্যান্ড মার্ডার। ছেলেবেলায় পিঁপড়ে টিপে মারতে না? অনিল বরণ আবার তার প্রসঙ্গে চলে গেছে। মার্ডার নিয়ে বক্তৃতা করতে আরম্ভ করল। কেউ শুনছে কিনা সে বিষয়ে তার কোনো কৌতূহল নেই। নেশার ঘোরে তার থাকার কথাও নয়। সুহাস সরে গেল কৃষ্ণেন্দুর কাছে। সে বোঝাচ্ছে কৃষ্ণেন্দুকে, স্যার, আমার মন খারাপ হয়ে গেছে। মনে হচ্ছে আমরা আমাদের ডিউটি ঠিকমতো করিনি। জমি চাইছে বিভিন্ন সংস্থা, ডেভেলপমেন্ট হবে। আমরা তো পরিশ্রম করে পতিত জমি, ফসলহীন জমি খোঁজ করে তাদের দেখাবো। তা না করে চাষের জমি দিয়ে দিলাম। চাষই হওয়া উচিত আমাদের ডেভেলপমেন্টের হাতিয়ার। আমাদের চাষিরা কি চমৎকার ফসল ফলায়। যখন ধান ওঠে, কি ধান কি ধান। যখন ধরুন শীতের সবজি কপি ওঠে, কপির পাহাড়।
এত ফসল কোথায় হয়? অথচ এসব আমরা ভাবছি না। এটাই হলো ব্যুরোক্রেসির দোষ। ক্ষমতাকে ঠিকভাবে ব্যবহার করি না আমরা। কৃষ্ণেন্দু গম্ভীর, তার নেশা হয় না, নেশা হলেও অচঞ্চল থাকে সে সুহাসের কথা শোনে কিন্তু মন্তব্য করে না। মাতালের কথার কোনো মানে নেই তাই। সুহাস সাড়া না পেয়ে ব্যালকনিতে দাঁড়ানো সুদামাকে খোঁজে। সে তার যুক্তির সমর্থক খুঁজে পেতে চাইছিল। আর তখন অনিল বরণ তার বক্তৃতায় কোনো সাড়া না পেয়ে আচমকা সুহাসের পিঠ চাপড়ে দেয়। তুমি বড্ড বেশি কথা বলো, বেশি ভাবো, বেশি বুদ্ধিমান মনে করো নিজেকে, বেশি চালাক, চাষি দরদি। অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছ এইভাবে? আরে শালা, পুলিশ তো অত্যন্ত ভদ্র সভ্যের মতো কাজ করেছে আজ। সেই রকম ডিরেকশন ছিল। তা যদি না করত তাতেই বা কি ক্ষতি হতো? পুলিশকে লোকের ভয় করা উচিত, তা না হলে শাসনই থাকে না। তখন তোমার আমার মূল্য কি? পুলিশ দিয়েই তো রাজ্য শাসন হয়। মন্ত্রী, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কমিশনার, বিচারপতি সবার ক্ষমতার উৎসই তো পুলিশ। দরকারেই আমরা পুলিশ ডাকি। আরে বাবা, পুলিশের প্রতি যদি ভয় না থাকবে কাজ হবে কি করে? ভয় পাওয়ানোর জন্য একটা দুটো রেপ, লক আপে 3rd ডিগ্রি দরকার। আই সাপোর্ট ইট। এসব ঘটে বলেই না মানুষ পুলিশকে জমের মতো ভয় করে। বলে হা হা করে হাসতে থাকে অনিল বরণ। শোনো সুহাস, মার্ডারের নানান কেস হিস্ট্রি আমি পুলিশের কাছ থেকে নিচ্ছি, যদি শুনতে তুমি। সুদামা এইসব শুনতে থাকে, বাধ্য হয় শুনতে। আজ এটুকুই থাক। গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার ভালো বা মন্দ লাগার কথা। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।